প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি শুক্রবারের সকালের এশিয়ান সংবাদ বিশ্লেষণে। সবাই ভালো আছেন নিশ্চয়ই। ছুটির দিনের সকাল, একটু আমেজ মাখা সকাল। কদিন যাবৎ প্রচণ্ড বৃষ্টি হয়েছে, আবহাওয়ার একটা স্পষ্ট পরিবর্তন আমরা দেখছি সারা বাংলাদেশে এবং সমগ্র পৃথিবীতেই। আবহাওয়ার পরিবর্তনটি কিন্তু এবার লক্ষণীয়। আজকে এই শুক্রবারের সকালের 10ই অক্টোবর এবং 25শে আশ্বিন, এই দুটো দিন আমরা মনে রাখি। তারিখটা, বাংলা তারিখটা আমাদের আসলে একটু ভুল হয়ে যায় ব্যবহারের কারণে। তো শুক্রবারের সকালে যারা উঠেছেন, পত্রপত্রিকা নিয়ে বসেছেন কিংবা এশিয়ান টেলিভিশন সুইচ করেছেন, এশিয়ান টেলিভিশন আপনার সামনে, তাদের সবাইকে আমরা আমাদের জাতীয় দৈনিকগুলির আলোচিত খবরগুলো আমরা জানিয়ে দিতে চাই। কোথায় কি হচ্ছে স্বদেশে বিদেশে, শিক্ষা সংস্কৃতি সব কিছু নিয়ে আমাদের আলোচনা এশিয়ান সংবাদ বিশ্লেষণে। সঙ্গে আমি ডক্টর মঞ্জুরুল হক। চলুন আমাদের সংবাদের ভুবনে। একেবারে লাল কালিতে হেডলাইন, সব বরাদ্দ শহরে ধুঁকছে গ্রাম। হেডলাইনটি করেছে দেশ রূপান্তর। আমরা দেখছি গ্রাফ দিয়ে কাজটি করা। এই বিশাল সংবাদটি কেন? ভয়াবহতা ছড়াচ্ছে ডেঙ্গু, মোট আক্রান্ত 52,885 জন, শহরে 14,419 জন আর গ্রামে 38,466 জন। এবছর আক্রান্ত ডেঙ্গু রোগীর 73% গ্রামে। মোট মৃত্যু হয়েছে ডেঙ্গুতে 224 জনের, এর মধ্যে গ্রামে 83 জন, শহরে 141 জন। মশক নিধনে ঢাকায় বরাদ্দ 154 কোটি। অন্যান্য সিটি কর্পোরেশনের এবং পৌরসভায় মশা মারার বাজেট আছে, ইউনিয়ন পর্যায়ে কোনো বাজেট নেই। ফয়সাল খানের রিপোর্টে আমরা এটি দেখছি। এই যে বিশাল একটি গ্রাফ আপনারা দেখছেন দেশ রূপান্তরে, সব বরাদ্দ শহরে ধুঁকছে গ্রাম। প্রিয় দর্শক, একটি বিষয় কি এবার খেয়াল করেছেন যে প্রতি বছর ডেঙ্গুতে শহর আক্রান্ত হয় বেশি। এবার একটি উল্টো চিত্র, সেখানে 14,419 জন শহরে, আর গ্রামে গিয়ে ডেঙ্গুর প্রভাব পড়েছে, আক্রমণ হয়েছে 38,466 জনের ওপরে। তার মানে 73% রোগী আমাদের গ্রামে। বিষয় মশা। আর মৃত্যু হয়েছে পর্যন্ত 224 জনের। মানে বিষয়টি এতটা ভয়াবহ, ডেঙ্গুর বিষয়টি এই মুহূর্তে, যে ডেঙ্গুর থেকে সাবধান থাকবার কোনো বিকল্প নেই। এদিকে সরকার চেষ্টা করছেন ডেঙ্গু থেকে বের হয়ে আসবার, সেই ভয়াবহতা থেকে বের হয়ে আসবার জন্যে। জুলাই জাতীয় সনদ স্বাক্ষর হবে 15ই অক্টোবর, এটি আছে খবরের মধ্যে। 15ই অক্টোবরের এই জাতীয় সনদটি স্বাক্ষরিত হবার প্রেক্ষাপটটি তো আমরা জানি। কিভাবে হবে সেটা একটুখানি আমরা জানিয়ে দিই। 2025 সালের বাস্তবায়নে রাজনৈতিক দল জুলাই জাতীয় সনদের, জাতীয় ঐকমত্য কমিশনের ভেতরকার মতভিন্নতা আমলে নেওয়া যাচ্ছে না। কমিশনের একাধিক সদস্য এ কথাটি দেশ রূপান্তরকে জানিয়েছেন। আগামী 15ই অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই জাতীয় সনদ 2025 স্বাক্ষরিত হবে বলে দেশ রূপান্তর খবর দিচ্ছে। প্রিয় দর্শক, আমরা ইতোমধ্যেই অনেকগুলো পত্রপত্রিকায় যেটি আমরা দেখেছি সেটি হচ্ছে ব্যাংকের উচ্চ সুদ হার, ঋণের উচ্চ সুদ হার, এটি আমাদের ব্যবসার উপরে একটি বিশাল প্রভাব ফেলছে। ব্যবসায় যারা ক্ষুদ্র ব্যবসায়ী, তারা ঋণ নিতে অনুৎসাহিত হলে কর্মসংস্থান কিভাবে হবে? আর এটি কি, এই উচ্চ সুদ হার কি ব্যবসাকে ত্বরান্বিত করছে না বাধাগ্রস্ত করছে? এই খবরটি আমরা অর্থনীতির খবরে কিন্তু বেশ পাচ্ছি। চলুন এই খবরটি নিয়ে আমরা একটু আলোচনার ভেতরে যাব। বিশ্লেষণে থাকছেন আজকে আমাদের
সঙ্গে যোগ দিয়েছেন সভাপতি বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতির সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ নাজমুল হাসান মাহমুদ। আমরা নাজমুল হাসান মাহমুদকে আমন্ত্রণ জানিয়েছি এশিয়ান সংবাদ বিশ্লেষণে আজকের এই সকালেই। নাজমুল হাসান মাহমুদ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আপনাকে স্বাগত জানাই এশিয়ান সংবাদ বিশ্লেষণে। আমাদেরকে যদি একটু বলেন যে এই যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতে চাচ্ছি, উচ্চ সুদহার ব্যাংকের, এটি ব্যবসার পরিবেশকে বাধাগ্রস্ত করছে নাকি ভালো করছে, আর এই কারণে ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তারা তারা কি বিপদে পড়ছেন? আপনার কি মনে হচ্ছে নাজমুল হাসান মাহমুদ? জি, ধন্যবাদ। একটি ভালো প্রশ্ন করেছেন। বর্তমান সময়ে আমাদের এই যে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে আমরা প্রত্যেকটা ব্যবসায়ী আশা করেছিলাম যে আমাদের ব্যবসাটা ভালো হবে এবং আমাদের বেচা কিনে বিক্রি ভালো হবে, কিন্তু উচ্চ সুদ 2 ডিজিটে যদি সুদটা থাকে, ব্যাংক সুদ, তাহলে কিন্তু ব্যবসায়ীরা স্বাচ্ছন্দ্যে ব্যবসা করতে পারে। কিন্তু এখানে প্রশ্নটা দাঁড়িয়ে গেছে যে আমরা কিন্তু 18% সুদেও কিন্তু আমরা ব্যবসা করেছি, কিন্তু সেই ক্ষেত্রে যদি বেচা বিক্রি ভালো থাকে, সে একটা পণ্য তৈরি করে বাজারজাত করতে পারলে কিন্তু আমরা সেটা তখনই ব্যবসাটা ভালো হবে এবং আমরা বিক্রি করতে পারলে সেটা থেকে রিটার্ন পাবো, আবার তৈরি করতে হবে। কিন্তু বর্তমান ব্যবস্থায় দেখা গেছে যে আমাদের এখন কিন্তু বেচা বিক্রি নাই বললেই চলে, যেটা এই উচ্চ সুদ 14% সুদকেও কিন্তু সুদের হওয়ার কারণে আমরা ব্যবসায়ীরা কিন্তু হিমশিম খাচ্ছি। আর তার চেয়ে বড় আরেকটা জিনিস হলো, যারা বিগত সময়ে আমরা যখন 2 ডিজিটের ব্যবসা সুদহারকে, সিঙ্গেল ডিজিটের সুদহারকে আমরা যখন নিয়েছি, তখন দেখা গেছে যে ওইটাকে ভিত্তি করেই কিন্তু আমরা ব্যবসাটা সবকিছু পরিচালিত হয়েছে, কিন্তু বর্তমানে কিন্তু তা হচ্ছে না। আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি। এখন বিষয়টি হলো যে ব্যবসায়ীরা ঋণ নিতে যদি নিরুৎসাহিত হয়, তবে কর্মসংস্থান আর উৎপাদনে আপনাদের কি ধরনের অসুবিধা হতে পারে যে উচ্চ ব্যাংক ঋণের উচ্চ সুদহার এটি হলে? কিভাবে, আপনাকে তো বললাম কথা, এখন বর্তমানে যে পরিমাণ বিক্রি নাই বললেই চলে, যেখানে আপনার এই বিক্রি না হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ হলো, আমাদের যদি ব্যবসাটা, কোনো ব্যবসায়ী স্বাচ্ছন্দ্যে কিন্তু এখন ব্যবসা করতে পারছে না। সে স্বাচ্ছন্দ্যে যদি ব্যবসা করতে না পারে, সে আমি ঋণ নিয়ে কি করব? আমি ব্যাংক থেকে ঋণ নিব, আমি যদি ঋণ নেওয়ার পর বেচা বিক্রি করতে পারে বা প্রোডাকশন করতে না পারি, সেইটা ঋণটা নিয়ে তো আমি কিছু করতে পারবো না, যার কারণে কিন্তু ব্যাংকে অলস পানি পড়ে আছে এবং সেটা ব্যবহৃত হচ্ছে না এবং দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এইটার মূল কারণ কিন্তু এই জায়গাটা না, আপনাকে কিন্তু এখানে দেখতে হবে যে আমাদের এই যে বাংলাদেশের যতগুলি প্রতিষ্ঠান, ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলি আছে, মার্কেটগুলি আছে, বাংলাদেশের যতগুলো মার্কেট আছে, প্রত্যেকটা মার্কেট বিগত সময়েও যারা বর্তমান সরকারের নীতি এখনো এটা নীতিটাই পরিবর্তিত হয় নাই, পূর্বের নীতিতেই বিদ্যমান, যার কারণে ব্যবসার অ্যাসোসিয়েশন গুলো, বাংলাদেশের 450 ব্যবসায়ী অ্যাসোসিয়েশন যারা দেশের অর্থনীতিকে সচল রাখে, সেই অ্যাসোসিয়েশন গুলো কিন্তু পূর্বের নীতিতে বিদ্যমান আছে। পূর্বের যারা নেতৃত্ব দিয়েছেন তারাই কিন্তু এখনো সেখানে নেতৃত্বে আছে, সরকারকে বেকায়দায় ফেলানোর জন্য তারাই তো যথেষ্ট। এবং মার্কেট গুলো, বাংলাদেশের যত বড় বড় মার্কেট আছে সেখানে সমিতিগুলো আছে, সেখানে নির্বাচনের কোনো ব্যবস্থা নাই। এক হাত আওয়ামী লীগ আমলে একজন দখল করেছিলেন, এখন আরেকজন দখল করে আছেন এবং সেই নির্বাচনের দিকে সরকারও দাবিত হচ্ছে না। এবং অ্যাসোসিয়েশন গুলোও আগে যারা প্রেসিডেন্ট সেক্রেটারি ছিল, তারাই আওয়ামী লীগ আমলে যারা দখলদার ছিল, এখনো তারা দখলই আছে। তাহলে বর্তমান সরকারকে দেশের অর্থনীতি সচল করার যে নীতি দরকার, সরকার যত নীতি, এটি নাজমুল হাসান মাহমুদ, এই নীতির কথাটাতে আমরা আসতে চাচ্ছি যে ভবিষ্যতে ব্যবসা বান্ধব সুদহার এটি যদি নিশ্চিত করতে হয়, তাহলে কি ধরনের নীতিগত সংস্কার হলে আপনারা যারা ব্যবসায়ী, আপনাদের
পথে এটি সুবিধা হবে? যেমন আমার ব্যাংকের সুদটা সিঙ্গেল ডিজিট হওয়া বাঞ্ছনীয়, এবং সিঙ্গেল ডিজিট হলেই ব্যবসায়ীরা ব্যবসা করতে পারবে, কর্মসংস্থানের সৃষ্টি হবে। কিন্তু তার সাথে সাথে প্রয়োজন আপনাকে সুশাসনের প্রয়োজন করতে গেলেই প্রত্যেকটা জায়গায় গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রতিনিধি এনশিওর করা প্রয়োজন। তার সাথে সাথে আপনাকে আরেকটা জিনিস, বর্তমানে ব্যবসায়ীরা সবচেয়ে সমস্যার সম্মুখীন হয়ে আছেন, যে ব্যবসায়ীরা যখন কোনো কিছু অসৎ উপায়ের অবলম্বনকারী লোক ভালো ব্যবসায়ীদেরকে তাদেরকে বিভিন্ন মামলার ভয় দেখিয়ে তাদেরকে বিভিন্ন মামলায় জড়ানোর চেষ্টা করছেন। কিন্তু এই ভয়ে যারা ভালো ব্যবসায়ী তারাও এখন যাতে এইটাতে অন্তর্ভুক্ত না হয়, তারাও এখন চুপচাপ বসে আছেন এবং ব্যবসা প্রতিষ্ঠানেও যাচ্ছেন না। এমনও অনেক ব্যবসায়ী আছেন তারা তাদের অফিসেও যায় না, অন্য জায়গায় সময় ব্যয় করে। কারণ তাকে এখন যদি কোনো কিছু করতে যাওয়ার পরে যদি আরেকজন এসে তাকে একটা মামলায় হয়রানি করে, অন্য হয়রানিতে সে সম্পৃক্ত হয়ে যায়, সেই জন্য সেই ব্যবসায়ী উৎসাহিত হচ্ছে না যে ব্যবসা করতে আমি আগ্রহী হই, কর্মসংস্থান সৃষ্টিতে আগ্রহী হচ্ছে না। যার কারণে এই ব্যাংকে অলস পড়ে আছে। এই জন্য অর্থ ব্যাংকে ঋণ দেওয়ার জন্য, ব্যাংক ঋণ দেওয়ার জন্য টাকা নিয়ে বসে আছে, কিন্তু ঋণ নিতে ব্যবসায়ীরা নিচ্ছে না। আপনাকে এখানে এনশিওর করতে হবে প্রথমে সুশাসন এবং একটি গণতান্ত্রিক উপায়। গণতান্ত্রিক উপায়ের জন্য যেটা প্রয়োজন, সেই নির্বাচনী কেন্দ্রিক সব জায়গায় নির্বাচিত প্রতিনিধির প্রয়োজন যত দ্রুত সম্ভব, এবং প্রশাসনকে ঢেলে সাজানো প্রয়োজন, যাতে গাজায় যুদ্ধবিরতিতে রাজি দুই পক্ষ, এটি নিয়ে প্রধান শিরোনাম করেছে প্রথম আলো। আমরা প্রথম আলোর কথাটি, এই ছবিটিও দেখছি। গাজায় যুদ্ধবিরতিতে রাজি দুই পক্ষ, গাজায় যুদ্ধবিরতির চুক্তিতে ইসরায়েল ও হামাস রাজি হওয়ার ফিলিস্তিনি জরুরি সেবা কর্মীদের উচ্ছ্বাসের একটি আন্তরিক উচ্ছ্বাসের ছবি দেখছি। এরই মধ্যে সংবাদ পরিবেশন করছে আল জাজিরার সাংবাদিক, তার ছবিটি দেয়া আছে। যুদ্ধবিরতিতে সত্যি প্রিয় দর্শক, আমরা চাই যে পৃথিবী যুদ্ধহীন একটি পৃথিবী আমাদের সামনে আসুক। আর যুদ্ধ চাই না। যুদ্ধ মানে হচ্ছে তোমার প্রতি আমার ঘৃণা। এই ঘৃণা থেকে বের হয়ে যেতে হবে। আচ্ছা, আরেকটি খবরে বাস্তবায়নের উপায় দেখে সিদ্ধান্ত নেবে দলগুলো। বিষয় হচ্ছে জুলাই জাতীয় সনদ 15ই অক্টোবর সংসদের দক্ষিণ প্লাজায় সনদ স্বাক্ষরিত হবে। অনুষ্ঠানে নেতৃত্ব দেবেন মাননীয় প্রধান উপদেষ্টা। এই খবরটি আমরা পাচ্ছি। আর গানে গানে প্রচার, আরও 3 প্যানেলের ইশতেহার। সঙ্গীত নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংবাদদাতা জানিয়েছেন, প্রেক্ষাপট হচ্ছে চাকসু নির্বাচন। স্টেশনে শিক্ষার্থীদের জটলা। এক কোণে দাঁড়িয়ে গানে গানে প্রচার চালাচ্ছিলেন এক প্রার্থী, গিটারে সুর তুলছিলেন আরেকজন, হাততালি পড়ছিল ক্ষণে ক্ষণে। একটি আনন্দের সংবাদ। আর ওদিকে ক্রীড়ার একটি খবর দিতে চাই। শেষ মুহূর্তের গোলে হতাশার হার, প্রেক্ষাপট এশিয়ান কাপ বাছাই। আমরা শেষ মুহূর্তের গোলে হার, হতাশা নেই, মাঠ ছাড়ছেন হামজারা। গতকাল ঢাকার জাতীয় স্টেডিয়ামে হংকংয়ের বিরুদ্ধে 4-3 গোলে হেরেছে বাংলাদেশ। আর মাথায় হাত দিতে দেখছি আমরা খেলোয়াড়কে। এদিকে নারীবান্ধব ক্যাম্পাস নিয়ে একটি খবর আছে। রাকসু নির্বাচন, প্রেক্ষাপট নারীবান্ধব ক্যাম্পাসকে গুরুত্ব দিয়ে বামপন্থী প্যানেলের ইশতেহার ঘোষণা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ, রাকসু নামে যেটি পরিচিত, নির্বাচন সামনে রেখে 16 দফা ইশতেহার ঘোষণা করেছে গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ। এতে শিক্ষার গবেষণার মানোন্নয়নের পাশাপাশি নারীবান্ধব ও গণতান্ত্রিক ক্যাম্পাস বিনির্মাণে গুরুত্ব দেয়া হয়েছে। শিক্ষা, গবেষণার মানোন্নয়ন, এ দুটো কথা কিন্তু আছে। আরেকটি হচ্ছে নারীবান্ধব। গবেষণার জন্যে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে প্রচুর সুবিধা দেয়া হবে বলে আমরা বিশ্বাস করি। আর এদিকে বাংলাদেশ প্রতিদিনের দিকে যদি একটু তাকাই,
ধ্বংসস্তূপে অবশেষে থামছে যুদ্ধ। বাংলাদেশ প্রতিদিন 3 কারণে একমত হয়নি দলগুলো। আরেকটি খবর দেখছি আমরা, এক অঙ্কের সুদহার চান ব্যবসায়ীরা। আমরা একটু আগে ব্যবসায়ী সমিতির সভাপতি তার সঙ্গে কথা বলেছি। উচ্চ সুদহার কথাগুলি ছিল, যারা আমাদের সঙ্গে ছিলেন তারা জানেন যে উচ্চ সুদহার ব্যবসায়ের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে কিনা, এই নীতিটি ব্যবসায়ী বান্ধব ঋণের নীতিটি কি সংস্কার করা হবে কিনা, আর যদি উচ্চ সুদহার চলতে থাকে আপনারা যারা ব্যবসায়ী তারা এখানে কর্মসংস্থান তৈরি করতে পারবেন কিনা, ব্যবসায়ীদের কাছে এটি ছিল আমাদের প্রশ্ন। এটি ছিল আমাদের বাংলাদেশ প্রতিদিন, একসঙ্গে অনেকগুলো খবর দিয়ে থাকে বাংলাদেশ প্রতিদিন, তাদের খবর। অন্য একটা পত্রিকাতে আমরা একটু যাচ্ছি, পত্রিকাটি হচ্ছে যুগান্তর। যুগান্তর তার প্রথম খবরে বলছে গণভোটের সম্ভাব্য প্রস্তুতি খতিয়ে দেখছে ইসি। গণভোটের আয়োজন করতে কি ধরনের প্রস্তুতি দরকার তা খতিয়ে দেখছেন নির্বাচন কমিশন। কত ব্যয় হতে পারে, সম্ভাব্য প্রস্তুতি যা হতে পারে তা নিয়ে। আচ্ছা, একটি অন্যরকম খবরে যাই যুগান্তরের। চিকিৎসার বাইরে 90% রোগী, প্রেক্ষাপট হচ্ছে দেশে মানসিক রোগী 3 কোটি। মানে এটি একটি আশঙ্কাজনক খবর। তার 90%রই চিকিৎসা হচ্ছে না। মানসিক রোগীদের সংখ্যা 3 কোটি। বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস আজকে। সরকারি পর্যায়ে রোগীর জন্য শয্যা রয়েছে 1240, বেসরকারি পর্যায়ে চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। মানসিক স্বাস্থ্য সহায়তায় কোনো বিলাসিতা নয়, এটি অপরিহার্য বলেছেন জাতিসংঘের মহাসচিব। মনের অসুস্থতা নিয়ে আমরা কি ভাবি প্রিয় দর্শক? নিশ্চয়ই ভাবতে হবে। আর এদিকে কবে গণভোট হবে এটি জানাবে সরকার। 15ই অক্টোবর জুলাই সনদে স্বাক্ষর, শাপলা না দেওয়ার সিদ্ধান্ত জানালো ইসি। এটি হচ্ছে আমাদের নির্বাচনের বিষয়। মূল ভূমিকায় আইনশৃঙ্খলা বাহিনীর 6টি ইউনিট। ঋণের সুদ 1 অঙ্কে নামানোর দাবি, আবারও সেই খবরটি। একটু কালের কণ্ঠের দিকে তাকিয়ে আমাদের আজকে বোধহয় যেতে হতে পারে। হাত বদলে সবজির দাম 4 গুণ। এটি আমরা কিন্তু বারবারই দেখেছি যে সবজির দামের সাথে আমরা পারছি না কোনোভাবেই। আর একেবারে আমাদের এশিয়ান সংবাদ বিশ্লেষণের শেষের দিকে এসে আমরা বলি 15ই অক্টোবর জুলাই সনদ স্বাক্ষরের প্রস্তুতি আর বড় অগ্রগতি, শান্তি কতদূর। প্রেক্ষাপট হচ্ছে ট্রাম্পের প্রস্তাবে গাজায় যুদ্ধ বিরতি। দেখা যাক এতে কি হয়। তাহলে ডোনাল্ড ট্রাম্পকে নোবেল পেয়ে যাচ্ছেন। প্রিয় দর্শক, আমাদের সময় একেবারে শেষের পথে। আমরা এই খবরটির সময়ে যেতে চাচ্ছি। চিকিৎসা থেকে দূরে 92% মানুষ, আবারও সেই মানসিক অসুস্থতার খবর। এবং সময় বাড়লেও কমেছে বৃষ্টি, জলবায়ুর পরিবর্তনের ছাপ স্পষ্ট। প্রিয় দর্শক, যেতে যেতে আমাদের কিছু খবর বলতেই হয়। কতগুলো খবর আমাদেরকে খুব নাড়া দিল, আনন্দিত হয়েছি। গাজায় যুদ্ধবিরতির সংবাদে নারী, শিশু এবং অসহায় মানুষগুলো আর প্রাণ হারাবে না, তাদের কাছে সাহায্য পৌঁছাবে, ক্ষুধার্ত মানুষের কাছে সাহায্য পৌঁছাবে। আর ওদিকে শহরের চেয়ে গ্রামে ডেঙ্গুর প্রকোপ বেশি, যে পরিমাণ সাহায্য আসছে সেটি অপ্রতুল। আর জলবায়ু পরিবর্তন হয়ে যাচ্ছে, প্রতিদিনই আপনারা দেখছেন এই সময়ে প্রবল বৃষ্টি হচ্ছে। সব কিছু মিলিয়ে এই আমরা সবগুলো খবর দেবার চেষ্টা করেছি আমাদের জাতীয় দৈনিকের। একসঙ্গে সবগুলো খবর মানেই এশিয়ান সংবাদ বিশ্লেষণ। এশিয়ান সংবাদ বিশ্লেষণের সঙ্গে থাকবেন। শুভ সকাল।